ওয়েলকাম টু লেকচার 19, যেখানে আমরা দেখাবো যে ইজি টু ডু ইংলিশ কন্টিনিউয়াসলি বলতে গেলে কি কি টিপসের প্রয়োজন হয়, আর তার সাথে এটাও কম্প্যারিজন হবে যে মাস্টারিং ইংলিশ করতে গেলে কি কি জিনিসের প্রয়োজন আছে। বিশদ আলোচনার জন্য দুইটি ছোটো ছোটো গ্রুপ আমি নিতেছি। প্রথম গ্রুপ ফার্স্টটা সেন্টেন্স আছে, একটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য আইটেম, দ্বিতীয়টা হচ্ছে হোয়াট ওয়ার দ্য আইটেমস, তৃতীয় হচ্ছে হোয়াট ডিড ইউ ইট, চতুর্থ হচ্ছে হোয়াট ডিড ইউ অল ইট, পঞ্চমটা হচ্ছে হোয়াট অল ডিড ইউ অল ইট। যে ওয়ার্ডগুলো নিয়ে সেন্টেন্সগুলো গঠন হয়েছে তার মধ্যে একটা আছে হোয়াট, তারপরে ডিড, তারপরে ইউ, তারপরে ওয়াজ, ওয়ার, ইট, অল। প্রথম সেন্টেন্স দেখেন ওয়াজ ব্যবহৃত হয়েছে আর হোয়াট এসেছে, তো ওয়াজ হচ্ছে সিঙ্গুলারের সাথে ব্যবহার হয়, তাহলে একটাই আইটেম হবে। একজনে যদি প্রশ্ন করে যে কী খেয়েছিলে, এখানে কি কি হবে না, হোয়াট ওয়াজ দ্য আইটেম একটা আইটেম, আর কি কি খেয়েছিলে তখনও হোয়াট ওয়ার দ্য আইটেম। দেখেন হোয়াট শব্দটা একই আছে কিন্তু কি কি বুঝাবে, এখানে ওয়ারের দ্বারা প্লুরাল বোঝানো হয়, আর এখানে আইটেম থেকে আইটেমস হয়েছে প্লুরাল। তো এগুলা কিছুটা সহজ আছে। এখন তৃতীয় বাক্য দেখেন অনেক জটিল বিষয়, হোয়াট ডিড ইউ ইট। এটা হবে তুমি কি খেয়েছিলে, আবার এটা হইতে পারে যে তোমরা কি খেয়েছিলে, আবার তাও হইতে পারে তোমরা কি কি খেয়েছিলে কিংবা তুমি কি কি খেয়েছিলে। কোন পরিস্থিতিতে হবে এগুলা হচ্ছে কনটেক্সট প্রসঙ্গে, যে কোনো একটা বৈঠকে যদি কথাবার্তা হইতেছে। ফর এক্সাম্পল, যদি এই যে গ্রুপে আছে দুইজন বন্ধু, এ যদি কোনো পিকনিকে বা কোনো একটা অনুষ্ঠানে গিয়েছিল, তখন বিভিন্ন ধরনের আইটেম খাওয়া দাওয়া হয়। তো এই কথোপকথনের সাপেক্ষে এ যদি বলে যে কালকে আমরা অনেক ভালো সুস্বাদু খাবার খেয়েছি পিকনিকে, তখন সে বলতে পারে যে তুমি কি কি খেয়েছিলে। আবার ওর বন্ধুদের নিয়ে যদি বলে, তাও হতে পারে যে তোমরা কি কি খেয়েছিলে। আর এমনটাও হতে পারে ও যদি বলে যে আমি খুব ভালো একটা ঠান্ডা খেয়ে আসলাম, তখন ও প্রশ্ন করতে পারে যে তুমি কি খেয়েছিলে, মানে কোন ধরনের ঠান্ডা, পেপসি না কোকোকোলা ইত্যাদি। তারপরে দ্বিতীয়টা দেখেন হোয়াট ডিড ইউ অল ইট। এখানে একটু সিম্পলিফাই হয়ে গেছে। হোয়াট এটা কি হতে পারে এবং কি কি হতে পারে, আর ডিড ইউ অল ইট, ইউ অল মিনস তোমরা সবাই কিংবা আপনারা সবাই কি খেয়েছিলেন। তাহলে এটা নিয়ে সন্দেহ এখন হোয়াট কি না কি কি। এখন এমনও হইতে পারে যে এ যদি তার আরও কিছু বন্ধু বান্ধব নিয়ে শপে গিয়ে কোল্ড ড্রিঙ্কস খাইল সবাই, এমন তো হতে পারে যে সবাই কোকোকোলা খেয়েছে, না হয় কোন পেপসি বা অন্য কিছু খাইতে পারে। তখন এই অর্থে হইতে পারে যে তোমরা সবাই খেয়েছো, কি খেয়েছো একটা আইটেম। আবার ওরা গিয়া তো ভিন্ন ভিন্ন আইটেমও খাইতে পারে। তো আলোচনাতে যদি এই ধরনের প্রসঙ্গ আসে, যখন এ যদি বলে যে বা তারা সবাই যদি বলে যে আমরা ভালো ভালো খাইলাম, মানে কোল্ড ড্রিঙ্কস, তখন এই প্রশ্নটাতে এ যদি বলে কি কি খেয়েছিলে তোমরা, হোয়াট ডিড ইউ অল ইট, তাহলে তোমরা সবাই কি কি খেয়েছিলে, সেই অর্থে এটা আসবে। তারপরেটা হচ্ছে হোয়াট অল ডিড ইউ অল ইট, একদম সহজ এটা। তোমরা সবাই, ইউ অল মিনস হোয়াট অল ডিড ইউ অল ইট, কি কি, হোয়াট অল বললে আবার কি কি হয়ে যায়। তো হোয়াট অল ডিড ইউ অল ইট, তোমরা সবাই কি কি খেয়েছিলে, এটা একদম সহজ, কিন্তু বাকিগুলা একটু জটিল আছে। সো দেখা যায় এই শব্দগুলা দিয়ে আমরা এই যদি একটা গ্রুপ গঠন করা যায়, তাহলে এমনিতেভাবে শব্দগুলা চেঞ্জ করে, যেমন হোয়াট দিয়ে বাকি শব্দগুলাও চেঞ্জ করে কয়েকশো সেন্টেন্স গঠন করা যাবে। তাহলে এই প্রসঙ্গ নিয়ে যে ইংলিশ গ্রামারের রুলটা জানলে দেখা যায় অনেক কিছু ক্ষমতা বেড়ে যায়। দ্বিতীয় গ্রুপে এখন আমরা দেখব যে কোনো একটা জিনিস, একটা গাড়ি, এই গাড়িটা আমার, যে এই গাড়িটা আমার, যে এই কথাটাকে ভিন্নভাবে বলা যায়। আমি ফার্স্টটা উদাহরণ নিয়ে দেখাচ্ছি। এখন প্রথমটা হচ্ছে দিস কার ইজ মাইন, এই গাড়িটা আমার। দিস ইজ মাই কার, ইহা হয় আমার গাড়ি। আর দিস কার ইজ অফ মি, এই গাড়িটা আমার। আর দিস কার ইজ পজেসড বাই মি, এই গাড়িটা আমার অধিকারে আছে, আমার, তার মানে আই এম দ্য ওনার অফ দিস কার, লাস্ট সেন্টেন্স। এছাড়াও আরও 2-4 প্রকারে বলা যায়। আমি ফার্স্টটা নিলাম যে একই কথা
একটা অর্থকে প্রকাশ করতে 5টি বাক্য বা 7-8টা আমরা ব্যবহার করতে পারতেছি। সেটাই হচ্ছে কিভাবে করা যায়, এই যে নির্দেশিকা বা গাইডলাইন, এটাকেই বলা হয় ইংলিশ গ্রামার। কিন্তু এখন এত বিস্তারিত বলা যাবে না, কারণ এক একটা রুল আছে। আবার মি হচ্ছে একটা অবজেক্ট হিসাবে ব্যবহার হয়। আবার দেখেন অফ পসেসিভ শব্দটা এসে গেলে কিন্তু আমার হয়ে যায়। অন্যথায় হয়তো মি, গিভ মি এ পেন, আমাকে একটা কলম দাও, গিভ মি এ পেন। বাট হিয়ার অফ মি হচ্ছে আমার হয়ে গেল। ওকে, এই গাড়িটা হচ্ছে আমার, আর দিস কার ইজ পসেসড বাই মি, এই গাড়িটা আমার। এটা হচ্ছে আবার আরেকভাবে বলা যায় যে আই পসেস দিস কার। তো এখানে আছে ভয়েস চেঞ্জের রুল আছে, প্যাসিভ ভয়েস, একটা ইংলিশ গ্রামারের একটা রুল। আর একটা আছে আই এম দ্য ওনার অফ দিস কার। এগুলো হচ্ছে সেন্টেন্স গঠনের সিম্পল তরিকা, যেগুলো একটি টপিকের আন্ডারে এগুলো আসে। উদাহরণস্বরূপ, এই গ্রুপটাতে যদি কেউ ইংলিশ গ্রামারের রুল ফলো করে এমন একটা সামান্য কয়েকটা সেন্টেন্স মেমোরাইজ করে নেয়, তাহলে এমন ধরনের আরও কয়েকশো বাক্য গঠন করা যাবে। এগুলো হচ্ছে সিম্পল তরিকা, অথচ সামান্য ওয়ার্ড ব্যবহৃত হয়, বেশি দরকার নেই। এখন আমরা দেখাবো একটা জিনিস দিয়ে, যদি মাস্টারিং ইংলিশ অর্থাৎ ইংলিশের নৈপুণ্যতা, বিরাট একটা নৈপুণ্যতা যদি অর্জন করতে হয়, তাহলে কি কি জিনিস শেখার প্রয়োজন এবং কতটুকু মাত্রায়। আর এমন যদি হয় যে আমি একজন সাধারণ মানুষ, আমার কন্টিনিউয়াসলি ইংলিশ বলতে হবে বিভিন্ন জায়গায়, অফিস আদালতে বলতে হবে, বুঝতে হবে, লিখতে হবে, তাহলে কি কি জিনিস শিখবো এবং কতটুকু মাত্রায়। কন্টেন্টস ফর মাস্টারিং ইংলিশ ভার্সাস ইজি টু ডু ইংলিশ। ওকে, সো মাস্টারিং ইংলিশ মানে নৈপুণ্যতা অর্জন করতে গেলে দেখা যায় একজন মানুষকে গ্রামার নিয়ে অনেক হাই লেভেলে এবং কমপ্লেক্স গ্রামার শিখতে হবে। অথচ ইজি টু ডু ইজি ইংলিশের জন্য সিম্পল গ্রামাটিক্যাল রুলস বা টিপস হইলেই যথেষ্ট হয়ে যায়। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেন্টস অ্যান্ড ডায়ালেক্টস। তার মানে হচ্ছে বিশ্বজুড়ে, বিশ্বের বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় ইংলিশের কীভাবে উচ্চারণ হয়ে থাকে এবং কতগুলা উপভাষা আছে, এইসব জিনিস একজন মানুষকে সমস্ত জিনিস আয়ত্ত করতে হবে। দ্য ওয়ান হু ইজ সাপোজ টু মাস্টার ইংলিশ। ওকে, তো 3 নম্বর পয়েন্ট হচ্ছে 2 লক্ষাধিক ইংলিশ ওয়ার্ডস আছে, তার মধ্যে 47,000 ওয়ার্ড অবসলিট হয়ে গেছে, কিন্তু এখনও 1,71,000 ইংলিশ ওয়ার্ডস প্রচলনে আছে। আর এছাড়া few thousands অফ ইংলিশ ফ্রেজেস আছে লগে। এতগুলা সবটি তাকে জানতে হবে। আর লাস্টেরটা হচ্ছে ইভলভিং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। যুগের পরিবর্তনের মাধ্যমে একটা ভাষার ক্ষেত্রে দেখা যায় মানে নতুন নতুন ওয়ার্ডস এবং ফ্রেজেস উদ্ভূত হচ্ছে। তো যিনি মাস্টার হইতে চান উনাকে কিন্তু এইগুলা ফলো করতে হবে, যে কোন জিনিসগুলো অবসলিট হইতেছে আর কোনগুলো আসতেছে ওনাকে জানতে হবে, যাহাতে উনি বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো পরিস্থিতিতে নিজেকে ইংলিশের সাথে ফ্লুয়েন্টলি এবং ভেরি এক্সপার্টলি হি অর শি ক্যান অ্যাডজাস্ট। তার বিপরীতে দেখেন ইজি টু ডু ইংলিশে 2 নম্বর পয়েন্ট হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্টস অ্যান্ড ডায়ালেক্ট আর এনাফ। অর্থাৎ ব্রিটিশ ইংলিশে যে উচ্চারণ এবং উপভাষা, ব্রিটিশের যে উপভাষা আছে, এটা হচ্ছে মোস্টলি সিমিলার টু ইন্ডিয়ান অ্যাকসেন্ট অ্যান্ড ডায়ালেক্ট, এই জন্য এটা হচ্ছে সাজেস্টেড এখানে। আর 3য় নম্বরে হচ্ছে আমি বলবো যে এ স্টক অফ 2500 ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস এনাফ টু স্পিক ইংলিশ। 2500 শব্দ যদি কেউ জানে, আর তার মধ্যে মনে করেন 100-150টা ফ্রেজ যদি জানে মোস্ট কমনলি, তাহলে অনর্গল ইংলিশ বলে যেতে পারবে। তারপরে হচ্ছে ইভলভিং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। এখানে দেখেন রেড কালার দিয়েছি ক্রস, যে এই প্রকৃতির মানুষের জন্য যারা সাধারণভাবে ইংলিশ বলতে চায়, বুঝতে চায়, তাদের জন্য এইটার কোনো প্রয়োজনই নাই, কমন ওয়ার্ডসগুলাই যথেষ্ট। এখন একটা কনক্লুশন নেওয়া যায় যে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ মডারেট গ্রামাটিক্যাল টিপস উইথ এ স্মল স্টক অফ কমন ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ইজ এনাফ ফর কন্টিনিউয়াস ইংলিশ স্পিকিং অর ইউজুয়াল ইংলিশ স্পিকিং। আর আমাদের সমাজে প্রচলিত হিসাবে অনেক মানুষ আছে অফিস আদালতে এইরকম সামান্য ওয়ার্ড জানিয়ে কাফি ইংলিশ বলতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং।